তৃণমূল আমলে হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তৃণমূলের আমলে। আমাদের দপ্তর ভুয়ো এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে। দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট নিয়েছেন তিনি শাস্তি পাবেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন তারও শাস্তি হবে, জেলে পাঠানো হবে। মুকুটমণিপুরে হুল উৎসবের জাল শংসাপত্রে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। বুধবার থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আদিবাসী পড়ুয়াদের হোস্টেলে থাকা খাওয়ার ভাতা বাড়ালো সরকার। 1800 টাকার বদলে ভাতা বেড়ে এবার 3,300 টাকা। বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলাদেরও ভাতা বৃদ্ধি হলো। মাসে 1000 টাকার ভাতার বদলে এবার মিলবে 1,500 টাকা। আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্রছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3,300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। অন্যদিকে ডিজে মন্তব্য মামলায় আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল 4টের মধ্যে কণ্ঠস্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, আর অন্যদিকে সেই ডেডলাইনও পার হয়ে গেল। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষা কবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে।
এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21 মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতে নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30 জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল, আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত 2023 সালে সিবিআই এর হাতে গ্রেফতারও হয়েছিলেন। কালীঘাটের কাকু কে তা প্রথমবার সামনে এনেছিলেন তিনি। সেই তাপস মণ্ডলী এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিয়োগ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন। সবই তো অভিষেক ব্যানার্জির নির্দেশেই সবকিছু হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষত এখনো দগদগে। গত 15ই জুন নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চাঞ্চল্যকর দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না শুনলে কেউ টাকা দিত না, তার নাম শুনেই তো টাকা দেওয়া হয়েছে। আপনার সাথে ডিরেক্টলি ডিল হয়নি, কিন্তু ভায়া সুজয় কৃষ্ণভদ্র, ভায়া কুন্তল ঘোষ এই টাকা পৌঁছেছে। হ্যাঁ, এবার সবটা পৌঁছেছে কিনা সেটা আমি কি করে বলবো, তবে কিছু না পৌঁছালে কাজ শুরু করতো না। টাকার চাপ দিত, তাড়াতাড়ি টাকা পাঠাও, সাহেবকে টাকা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত 2023 সালের 19 ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। এরপর 21 ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে সেটা কুন্তলজিকে বলবে, আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি জানো সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি, আমি চিনি না। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরে একে একে গ্রেপ্তার হন কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্ররা। এবার সেই তাপস মণ্ডলই বিস্ফোরক অভিযোগ করলেন। কুন্তল বলেছিল না, বারবার এডি সিবিআই আমাকে চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য। মানে এটা কিরকম হলো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কুন্তলের ভাষাটা সেরকম হলো না, তাহলে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল
যে আমার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে, আর তবে কাকু পেয়েছে, সব টাকা না পেলেও পেয়েছে, আচ্ছা। এটা অস্বীকার করতে পারছি না। এরকম কিছু হয়েছে? সেটা কুন্তল সবসময় দাদা 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 করতো, দাদা মানেই অভিষেক ব্যানার্জি। সব দাদার সাথে কথা হয়েছে, দাদার সাথে আলোচনা হয়েছে, দাদা অর্ডার দিয়ে দিয়েছে। দুর্নীতির টাকা কিভাবে পৌঁছতো সে বিষয়েও মুখ খুলেছেন তাপস মণ্ডল। মহিষবাথানে যে আমার অফিস ছিল, টাকাটা পৌঁছে যেত, কিংবা কুন্তল লোক পাঠাতো, আচ্ছা, নিয়ে যেত। আর আমি ওই ডায়েরিটা রেখেছিলাম যে যখন যা টাকাটা নিয়ে যাবে একটা সই করে দিতে। সেটা এই ডায়েরিটা তো অলরেডি ইডির কাছে রয়েছে, অরিজিনাল ডায়েরি, যেখানে কুন্তল সই করেছে, অরবিন্দ রায় বর্মন সই করেছে, মানে 19,44,50,000 টাকা নিট হিসেবে। আমি পরেই জানতে পেরেছি যে ওই লিপস অ্যান্ড বাউন্সেই সব টাকাগুলো ঢুকেছে। সিবিআই তদন্তে উঠে আসে রীতিমতো রেড চাঁদ বেঁধে স্কুলে চাকরি বিক্রি হয়েছিল এমন অভিযোগও সামনে আসে। অনেকেই কারি কারি টাকা দিয়েও চাকরি পাননি। এ নিয়ে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বলে দাবি করেছেন তাপস মণ্ডল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলাম। চিঠি কাকে পৌঁছেছিল? ছাত্রী বলল সুমিত নেবে না, সুমিত সব জানে। সুমিত আমাকে বলেছে যে আপনার টাকাটা যাতে আদায় হয়, কুন্তলকে চাপ দিয়ে, সেই ব্যাপারে আমি একটা চেষ্টা নিচ্ছি, কিন্তু আপনাকে লাখখানেক টাকা খরচা করতে হবে। সুমিত রায় ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমি তো ওর সাথে একবার দেখা করেছিলাম এই ব্যাপারে। কেন? এই অর্গানাইজার টিচারদের ব্যাপারে। তখন তো দেখলাম সুমিত পাত্তা দিল না। সেই সত্যি দুর্নীতির মাথা অব্দি কি পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের দুই শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল, মঙ্গলবার কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না, তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন, বা বেরিয়ে কি করছেন, বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তামান্না খুনের ঘটনায় তদন্তে জোর। ড্রোন ব্যবহার করে ঘটনাস্থলের ছবি তুলল পুলিশ। বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের পর তদন্তে গতি। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ায় মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। অভিযুক্তরা যেখানে মিছিল থেকে বোমাবাজি করেছিল, যেখান থেকে তামান্নার দেহ উদ্ধার হয়েছিল, সেই স্থানের ভিডিও এবং ছবি সংগ্রহ করল পুলিশ। তামান্নার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন নতুন পিপি বিভাস চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এফআইআর থাকা বাকি 13 জনও গ্রেফতার হয়েছে। তামান্না খুনে গ্রেফতার করা হয়েছে এফআইআরে নাম থাকা 24 জনকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে কাজ করছে। আমি সিএমের কাছে দাবি করেছিলাম যে পিপি চেঞ্জ করতে হবে, পিপি চেঞ্জ করেছেন। পিপি আমার বাড়ি এসেছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী আজও পুলিশ এসেছে। আজও যে যা কিছু তদন্ত করার, যেমন মানে খুঁটিয়ে যত রকমের যা কিছুভাবে তদন্ত করার আছে সমস্ত কিছু পুলিশ করছেন।
আপনি কি এই তদন্তে খুশি? আমি এখন পর্যন্ত তদন্ত যা চলছে তো সেগুলো ঠিকঠাক মনে হচ্ছে, তারপরে দেখা যাক আবার আগামীতে কি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।